আপনারা দেখছেন এখন চারদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজও শাহবাগে অবস্থান নিয়ে আগামীকাল জনসংযোগ, শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘটের ঘোষণা দেয় তারা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। আর এতেই বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদে সড়কে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সাথে কোটা পদ্ধতি পরিপূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ৪ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে ৪ দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। এবং এর আগে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয়নি। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালই থাকলো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল। গত ৯ জুন মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সহ সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার আদালত ৪ জুলাই আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করেন। ২০১৮ সালে ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা কোটা সহ সরকারি চাকরিতে নারী উপজাতি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০২২ সালে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। সর্বজনীন পেনশন স্কিম সহ ৩ দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আর শিক্ষকরা কলা ভবনে অবস্থান নেন। জানান, দাবি না মানা পর্যন্ত এই অবস্থান ও কর্মবিরতি চলবেই। প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। পেছানো হয়েছে পরীক্ষাও। সবকিছু কর্মবিরতি চলতেছে। সকলকে এক স্থানে পাওয়াটা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে এবং আমি একজনের সিগনেচার বানিলাম, আরেকজনের সিগনেচার নিতে আমাকে ভোগান্তি পোহাতে হচ্ছে আর কি। শিক্ষকরা যদি আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে আমি মনে করি আরও বেশি ভালো হয়। এটা তো আত্মমর্যাদার লড়াই। আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা আমরা ছিলাম, আমরা সেখানে থাকতে চাই। আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলে আর আমাদের যে জুডিশিয়ারি সার্ভিস যে সুযোগটা পাচ্ছে, সবাই এই সুবিধায় থাকবো। আমরা তো আর আন্দোলন করার প্রয়োজন হবে না। সবাই একই বক্তব্য যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে মাইলস্টোন উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন, উন্নয়ন, ব্যবসা, বিনিয়োগ, কৃষি, শিক্ষা খাত গুরুত্ব পাবে। বৃহস্পতিবার সকালে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে মত বিনিময়ে ইয়াও ওয়েন বলেন, তিস্তা ব্যাপারে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। ঢাকা থেকে ভারতের সাথে যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করার প্রস্তাব পেলে আলোচনা করতে আগ্রহী বেইজিং। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট রোহিঙ্গাদের জন্য নিরাপদ না হওয়ায় প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না বলেও জানান চীনের এই কূটনীতিক। সংকট সমাধানে চীন ছাড়াও অন্যান্য অংশীজন, বিশেষ করে আসিয়ানের সহযোগিতা চাই বেইজিং।
Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon, since I know almost 30 million Bangladeshi people, they need this project. So we just want to see it can be started and completed very soon. পারস্পরিক সহযোগিতা ও সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগার সাক্ষাতে একথা বলেন প্রধানমন্ত্রী। আগামী সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তির জন্য আলোচনা শুরু হবে, যেখানে দুই দেশের বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হবে। সাক্ষাতে প্রধানমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে স্প্যানিশ বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে বলেন। 2026 সালের পর এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে স্পেনকে পাশে থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্প্যানিশ রাষ্ট্রদূত বাংলাদেশের বাজেটের ভূয়সী প্রশংসা করেন, বলেন বাংলাদেশ সরকার শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দিয়েছে, যা প্রশংসার যোগ্য। ওমানে বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ঢাকায় ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশি। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওমানি রাষ্ট্রদূত জানান, দেশটিতে প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করছেন। 10টি ক্যাটাগরিতে বাংলাদেশিরা এখনও ভিসা পাচ্ছেন বলে জানান তিনি। তবে কিছু ক্ষেত্রে ভিসা দেয়াতে যে বিধিনিষেধ রয়েছে তা প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারকে ওমানে চিঠি পাঠানোর অনুরোধ জানান তিনি। এলডিসি থেকে উত্তরণের সময় ওমানের সহায়তার বিষয় নিয়েও এ সময় আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ওমানের রাষ্ট্রদূত। বেঁধে দেয়া সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, আগামী 18 জুলাইয়ের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে এজেন্সিগুলোকে। এর মধ্যে দিতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। শফিকুর রহমান বলেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী 100 রিক্রুটিং এজেন্সির প্রায় সবাই দায়ী। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জন কর্মীর বিপরীতে 2025 জন ভুক্তভোগী মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন, যদিও সবার টাকা ফেরতের ব্যাপারে বদ্ধপরিকর মন্ত্রণালয়। প্রমাণস্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ দিয়ে দিয়েছে, প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ সমাপনী গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, যার মধ্য দিয়ে নবীন অফিসার হিসেবে কমিশন লাভ করেন 10 নারী সহ 69 জন ক্যাডেট। সকালে নেভাল একাডেমিতে মনজ্ঞ এই কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। সামরিক খাতে দুই দেশের যৌথ মহড়া এ সম্পর্ক আরও জোরালো করেছে। আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত। দেশের নানা দুর্যোগে জনগণের পাশে থাকে নৌবাহিনী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে যাবে বাংলাদেশের পণ্য। আঞ্চলিক যোগাযোগ বাড়লে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতি ও বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কোল্ড ওয়ার চলা অবস্থায় পরাশক্তি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সহজ কথা নয়। তবে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা সবার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো। এ সময় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোটা ব্যবস্থা পুনর্বহাল করেনি। কোটা পদ্ধতি বাতিলের এখতিয়ার কেবল আদালতের। ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই, এটি আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। ভারতের সহায়তায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন, ট্রেন লাইন উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না। 2025 সাল থেকে অন্তত 6000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ মোট বিদ্যুতের সঞ্চালন লাইনে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্পে চীনকে সাথে রাখার কথা ভাবছে বাংলাদেশ। সচিবালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে 1000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ আমদানি করা হবে। এদিকে চলতি মাসেই নেপালের কাছ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার চুক্তি স্বাক্ষর হবে। সব মিলিয়ে 3 থেকে 4000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে সরকারের। নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে মোট উৎপাদনে 10% নবায়নযোগ্য বাস্তবায়ন করা হবে। অন্যদিকে 46টি গ্যাস ফিল্ড ও 100 কূপ খননের কাজ চলছে। সব মিলিয়ে 2027 সালের মধ্যে গ্যাস সংকট পুরোপুরি সমাধানের চেষ্টা চলছে। ভারতের কাছ থেকে আমরা আশা করতেছি যে এখানে রিনিউয়েবল এনার্জি নিব। 1000 মেগাওয়াট নেওয়ার জন্য ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে আমাদের। আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ভুটান থেকে যে বিদ্যুতের লাইন যাচ্ছে ভারতে, সেখান থেকেও আমরা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরও 6000 উপরে মেগাওয়াট উপরে আমাদের পাইপলাইনে আছে, জমি নেগোসিয়েশন, এবং এগুলি সম্পূর্ণটাই প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট। সো এখানে বাজেটের অর্থের বরাদ্দটা প্রশ্ন আসে নাই। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 20 থেকে 1 লাফে 100 টাকা করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের 100 কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাজস্ব আদায়ের বিষয় আছে, তাই অর্থ মন্ত্রণালয় ছাড় দিতে চায় না। তবে মন্ত্রণালয়ের নজরে আসায় পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন মন্ত্রী। আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং আমি তুলে ধরেছিলাম, এবং সেটার কয়েকটা উদ্দেশ্য ছিল। আগেও একটা ফি ছিল, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। কেননা দেখেন, এইটা তো অনেক দিনের একটা প্রক্রিয়া। যেভাবে কাজ হয়, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা টার্গেট দেয়, সেটা টার্গেটটা আমাদের মিট করতে হয়। তবে আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত। কারণ 1 লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। মানে যেটাই হোক, একটা ফি থাকতে পারে, তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি। তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ ও বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরি করতে শুরু হয়েছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী, যেখানে বিশ্বের আধুনিক মেশিনারিজের সঙ্গে পরিচিত ঘটছে এই খাতের ব্যবসায়ীদের। বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেসের যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী চলছে। এতে অংশ নিয়েছে ভারত, ইতালি, তুরস্ক, আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় 10টি দেশের প্রায় 30টি প্রতিষ্ঠান, যেখানে আধুনিক মেশিনারিজের সঙ্গে পরিচিতি ঘটেছে এ খাতের ব্যবসায়ীদের। জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন, এই প্রযুক্তির ব্যবহারে ব্যবসায় প্রসার ঘটবে।
এই শিল্প এক্সপোর্ট এবং লোকাল দুটাই ইনশাল্লাহ তারা বাংলাদেশকে পরিপূর্ণভাবে এটা তারা দিবে এবং এক্সপোর্টে গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স এটা আমাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশে আনবে, সেটা আমরা প্রত্যাশা করি। নীতি সহায়তা যদি সেক্টরগুলো পায়, এই সমস্ত শিল্পগুলি পায়, তাহলে অবশ্যই তারা আরও বেশি তারা ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষের শুনানি করে এই আদেশ দেন। এর আগে সকাল 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনূস। শুনানিতে ডক্টর ইউনূসের স্থায়ী জামিনের দাবি করেন তার আইনজীবী। বিচারক স্থায়ী জামিন না দিয়ে 14 আগস্ট পর্যন্ত জামিন দেন। পরে আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, কোনো ট্যাক্স ফাঁকি দেয়া হয়নি। তার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে পরিকল্পিতভাবে আদালতে ডেকে হয়রানি করা হচ্ছে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতেই চলছে। ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। তো কাজে এগুলো হলো তদন্তের বিষয়, আবারও আলোচনা করতে চান করুক। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে, সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। 14ই আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। মুক্তিযুদ্ধে যেসব পুলিশ সদস্য বিরল অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগে কথা জানান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ লাইন্স মিলনায়তনে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারির উদ্বোধন করেন আইজিপি। তিনি বলেন, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এরই একটি অন্যতম প্রচেষ্টা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। মাহবুব স্যার, যিনি সাহসী ভূমিকা পালন এবং নির্মমতার শিকার, 1975 সালে জাতির পিতাকে নৃশংসভাবে হত্যার পর নানাভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই একটি অন্যতম প্রচেষ্টা আমাদের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। 3 দিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম। 12 থেকে 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 95 টাকায়। আড়তদাররা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় পেঁয়াজের বাজার চড়া। সেই সাথে প্রতিবেশী দেশ ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়তি, সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত শুল্ক। তাই আমদানি কম হওয়ায় দাম বাড়ছে। সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। তবে চাহিদা কমায় রসুন ও আদার দাম কমেছে। 95টা এটা হলো হাই কোয়ালিটি মাল, মিডিয়াম সাইজের মাল, অনেক সাইজের মাল আছে, তো সেজন্য 86 টাকা মাল আছে, 95 টাকা আছে, মোকাম নিয়ে কথা। আদতে মার্কেটটা হলো আমাদের এখানে দেশি মাল, ওইখান থেকে বাজারে হাট থেকে আমাদের পাইকাররা, মানে যারা ব্যাপারী, ওরা কিনে নেয় ওইখানে। আদতে মূলত ওইখানেই দামটা বেড়ে গেছে। ওইখানে আজকে নাকি আমরা যতটুকু ব্যাপারীদের সাথে কথা বলছি, ওইখানে 3600 টাকা বাজার। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হচ্ছে মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।
ডুবছে একের পর এক চরাঞ্চল। দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টেও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ নদীর পানিও, দেখা দিয়েছে নদী ভাঙন। অন্যদিকে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রামের প্রায় 15,000 পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে 475 হেক্টর ফসলের ক্ষেত। এছাড়া সিলেট, সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনও পানিবন্দী ভাটি অঞ্চলের লাখো মানুষ। রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমলেও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আর কয়েক ঘন্টা পরেই শেষ হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা শুরু হবে স্থানীয় সময় রাত 10:30 নাগাদ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনের ব্যয়, অভিবাসন ও গাজা ইস্যু প্রধান হয়ে উঠেছে দেশটির সাধারণ নির্বাচনে। স্বতন্ত্র ও 95টি রাজনৈতিক দল মিলে এবার রেকর্ড সংখ্যক 4,515 জন প্রার্থী। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড এই 4 রাজ্যে ভোট দেবেন 4.5 কোটির বেশি ভোটার। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে 650টি সংসদীয় আসনের মধ্যে যে কোনো দল বা জোটের প্রয়োজন 326টি আসন। বিভিন্ন জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছে বিরোধী দল লেবার পার্টি। হারিকেন বেরিলের আঘাতে লন্ডভন্ড ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। ইতোমধ্যে ক্যাটাগরি 4 মাত্রায় হারিকেনটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জ্যামাইকার রাজধানী কিংস্টন সহ বেশ কয়েকটি শহরে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি ও খামার, উপড়ে গেছে দ্বীপের বেশিরভাগ গাছপালা। রাজধানী ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্লাবিত রাস্তাঘাট, দেখা দিয়েছে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য গ্রাহক, ভূমিধসের শঙ্কায় নিরাপদ আশ্রয়ে জ্যামাইকার কয়েকশো বাসিন্দা। ঘণ্টায় 200 কিলোমিটার গতিবেগে জ্যামাইকার উপকূলে আঘাতের পর কেম্যান দ্বীপপুঞ্জ অতিক্রম করে বেরিল। স্থানীয় সময় শুক্রবার রাতে আছড়ে পড়তে পারে মেক্সিকো উপকূলে। ইতোমধ্যে দেশটিতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইসরায়েলকে লক্ষ্য করে 200-র বেশি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলের 10টি সেনা ক্যাম্প এ হামলা চালানো হয়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে যায় চারদিকে। হিজবুল্লাহর ছোড়া রকেট ইসরায়েল ভূখণ্ডের একটি শপিং মলেও পড়েছে। যদিও এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে দাবি তেল আবিবের। হামাস ইসরায়েল যুদ্ধে গেল 9 মাসে এটাই ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ। এর আগে বুধবার ইসরায়েলি হামলায় গুপ্ত হত্যার শিকার হয় গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসের। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 90% মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসেবে প্রতি 10 জনের মধ্যে 9 জনই বাস্তুচ্যুত হয়েছে বলে শঙ্কা করছে জাতিসংঘ। এমন দাবি করে জাতিসংঘের ওসিএইচের ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে ডোমিনিকো জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনেকেই হয়তো 10 বারের বেশি বাসস্থানের জায়গা পরিবর্তন করতে হয়েছে। আন্দ্রেয়ার মতে গত 9 মাসে গাজাবাসী দাবার ঘুঁটির মতো বোর্ডের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোনো মানুষ নিরাপদে নেই বলেও জানান তিনি। এরই মধ্যে 9 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37,953 জনে। এছাড়া আহত 87,000-এর বেশি।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩,০০০ একরের বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত কয়েকশো ঘরবাড়ি ও বেশ কিছু অবকাঠামো। হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে ক্রমবর্ধমান দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনী। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২৬,০০০-এর বেশি বাসিন্দাকে। এদিকে ওরোভিল শহরেও দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র গরম ও দমকা হাওয়া বাড়িয়ে তুলেছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। ক্যালিফোর্নিয়ার বন বিভাগ জানায় এই রাজ্যে ছোট বড় ১ ডজনেরও বেশি দাবানল সক্রিয় আছে। অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে ডিম উৎপাদন কমে যাওয়ায় মার্কিন বহুজাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসে ব্যবসায় মন্দা। ইতোমধ্যে সকালের নাস্তা সরবরাহের সময় ১.৫ ঘন্টা কমিয়ে সকাল ১০টা ৩০ পর্যন্ত পরিবেশন করা সম্ভব হবে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস। তাই ম্যাকডোনাল্ডসে নাস্তা পেতে হলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি জাগতে হবে অস্ট্রেলিয়ার মানুষের। সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ১৫ লাখ মুরগি মারা গেছে। আর এ কারণেই ডিমের উৎপাদন কমে গেছে অন্তত ১০%। ঘাটতির কারণে ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি ডিম কেনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ আওতায় ম্যাকডোনাল্ডসের মতো ফাস্টফুড জায়ান্টগুলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। হারিকেনের কারণে প্লেয়াররা দেরিতে ভারতে আসেন। এর ফলে দেরিতে দেখা করতে হলো। প্রায় ২ ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রোহিতরা। বিশ্বকাপ জয়ের পর দেশে আসার পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে বিশেষ জার্সি, যেটা বিশ্বকাপের জার্সির মতো হুবহু দেখতে, শুধু বুকে দেশের নামের নিচে লেখা চ্যাম্পিয়ন্স। এই জার্সি পরেই বিরাট কোহলি, রোহিত শর্মারা দেখা করতে গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য শেষ নয় এখনই। সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে। মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে ভিক্টোরি প্যারেড। ছাদ খোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে পুরো দলের সদস্যরা। সেখানেই ভারতীয় বোর্ডের ঘোষিত ১২৫ কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেওয়ার কথা ক্রিকেটারদের হাতে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।